বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। প্রায় 2 মিনিট এভাবে মুহূর্ত কাটার পর দেখলাম আমার ঘরের দরজায় এসে দাঁড়িয়েছে এ যে এক নারী মূর্তি। দীর্ঘ কুঞ্চিত কেশ হাওয়ায় উড়ছে, এলোমেলো শাড়ির আঁচলগুলো ছড়িয়ে আছে তার গায়ে। কেমন যেন একটা আষ্টে উৎকট গন্ধে ঘরটা ভরে গেল। সে কালো মূর্তিটা বেতের চেয়ারের কাছে গেল। মনে হলো সে চেয়ারের গায়ে নাক লাগিয়ে গন্ধ শুকছে। সে মানুষের গন্ধ পেয়েছে নাকি? তারপর সে হঠাৎ লাফিয়ে উঠল, আর সঙ্গে সঙ্গে আমিও কেঁপে উঠলাম। বিস্ফারিত চোখে দেখলাম সেই মূর্তি এবার আমার ঘরের মধ্যে এগিয়ে আসছে। তার মুখ কিছুই না দেখতে পেলেও তার জলজলে হায়নার মতো লাল চোখ দেখতে পেলাম। কি বিকট, কি ঝলসানোময় চাহনি সে চোখের, যেন সব নিমেষেই ধ্বংস করে দেবে। আর তার উগ্র আগুনের তাপে সবকিছু যেন দাউ দাউ করে এখনই জ্বলে শেষ হয়ে যাবে। সেই জ্বলন্ত চোখ দুটো এদিক ওদিক ক্রমাগত ঘুরতে লাগল। সেই রহস্যময় মূর্তির হাবভাব থেকে বুঝতে পারলাম অন্ধকারে তার দেখতে কোনো কষ্ট হচ্ছে না। আমি অবশ্য বুঝেই গেছি যে সে রক্তপিশাচ, কিন্তু তার সেই ভীষণ রূপ কোথায়? কোথায় গেল সেই পাশবিক হিংস্রতা? যেন সে সহজভাবে আমার ঘরটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। প্রায় 2 বার সে আমি যে আলমারিতে লুকিয়ে আছি তার একেবারে গা ঘেঁষে চলে গেল। অনেকক্ষণ ধরে কি যেন খুঁজছিল সে। মুখ দিয়ে কেমন নাকি সুরে অদ্ভুত শব্দ করল। সেই শব্দে আমার কান ঝালাপালা হয়ে গেল, আর সেই সাথে তীব্র উৎকট গন্ধে আমার নাক প্রায় ছিঁড়ে দিল। তীব্র ঘামে আমার সমস্ত পোশাক ভিজে গেছে। মাঝে মাঝে ফাঁক পুকুর দিয়ে হালকা বাতাস ঢুকে আমার ঘরমাক্ত স্থানগুলোকে ঠান্ডা শিহরণ জাগিয়ে আমায় আরাম দিয়ে গেল। কিন্তু এসব দিকে আমার ভ্রুক্ষেপ নেই। আমার দৃষ্টি এখন রক্তপিশাচের উপর নিবদ্ধ। রক্তপিশাচ ঘরের ঠিক মধ্যিখানে দাঁড়িয়ে আছে, অন্ধকারময় কালো জমের মতো, যেন কোনো অতৃপ্ত অশরীরী নারী প্রেতাত্মা আমার ঘরে দাঁড়িয়ে আছে। আবার কখনো কখনো মনে হয় ডাকিনী যোগিনী খোলা রুক্ষ চুলে ভীষণ ক্রোধ নিয়ে দাঁড়িয়ে আছে, যেন আমারই প্রতীক্ষায় সে আছে। রক্তপিশাচ কি এখনো জানতে পারেনি যে আমি ঘরের মধ্যে লুকিয়ে আছি? কিন্তু এমন তো হওয়ার কথা নয়। আশঙ্কা হলো হয়তো সে জানে আমি এখানেই আছি, তাই আক্রমণ না করে কৌতুক ভরে আমারই অপেক্ষা করছে। প্রায় অনেকক্ষণ এভাবে কেটে গেল। কোনো সারা শব্দ নেই, কিছুই। শুধু মাঝে মাঝে শেয়ালের ডাক ভেসে আসছে। তারপর যখন ভোর হতে মাত্র 1 ঘন্টা বাকি, তখন দেখলাম রক্তপিশাচ হঠাৎ পূর্বাভাসীন বাদেই দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার আগে শুধু দেখেছিলাম সে দেওয়াল থেকে কি যেন একটা খপ করে মুখে পুরে নিল। তারপর কড়মড় করে সেটা চিবুতে চিবুতে চলে গেল। আমি হতবাগের মতো চেয়ে রইলাম। আবার সেই ঝুমঝুম আওয়াজ, আর সেই সাথে কেমন চাপা হিংস্র নিষ্ঠুর নৃশংস খলখলানি হাসি, যা অনেকটা হায়নার মতো। যখন নিশ্চিত হলাম রক্তপিশাচ সত্যি চলে গেছে, অমনি ভয়ে আতঙ্কে ঘামে জর্জরিত শরীরটা নিয়ে বেরিয়ে এলাম। পাখা চালিয়ে কতক্ষণ মেঝেতে বসে রইলাম। কত বড় বিপদ যে আমি অতিক্রম করেছি ভাবতেই সারা দেহ রোমাঞ্চিত হচ্ছিল। মৃত্যু সারা রাত ঘরে দাঁড়িয়েছিল। ক্লান্ত শরীরে বারান্দায় এসে দাঁড়ালাম। নিষ্পলক আকাশ যেন স্থির দৃষ্টিতে বিস্মিত হয়ে আমারই দিকে তাকিয়ে আছে। কতক্ষণ চোখ বন্ধ করে ব্যাপারটা ভাবতেই কতগুলো প্রশ্নের উত্তর আমার মাথায় খেলে গেল। প্রথমত, রক্তপিশাচ নারী রূপ ধারণ করে আছে, অর্থাৎ রক্তপিশাচ না বলে রক্তপিশাচিনী বলা ভালো। কাজেই উর্মিলা ও ইন্দুপিসির মধ্যে কেউ একজন। কিন্তু এটাও মনে রাখা দরকার রক্তপিশাচ নিজের ইচ্ছে
ইচ্ছে মতো রূপ ধারণ করতে পারে। যদি পুরুষ রূপ ধারণ করে এতে বিস্ময়ের কিছু নেই। দ্বিতীয়ত, রক্তপিশাচ এখন বিশেষ অবস্থার মধ্যে রয়েছে। সে তার আসল রূপ কোনো কারণবশত ধারণ করতে পারছে না, অর্থাৎ সে আরও কয়েকদিন মনুষ্য রূপে থাকবে। তৃতীয়ত, নিজের আসল রূপ অর্থাৎ রক্তপিশাচ রূপ ধারণ করতে না পারলে তার অতীব হিংস্র শক্তিটুকু থাকে না। মানুষের রূপে থাকলে তার শক্তির অনেকটাই সাধারণ মানুষের মতোই থাকে। সে কারণেই আজ সে আমায় ধরতে পারেনি। কিন্তু যদি সে বাগে পেত তাহলে ক্ষুধার্ত হায়নার মতো ছিঁড়ে ছিঁড়ে খেত, সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। তবে উত্তরের থেকে মনে প্রশ্ন বেশি জাগল। রক্তপিশাচ এখন সবার কাছে রহস্যময় হয়েই আছে। তার চালচলন প্রতি ক্ষণে ক্ষণে পরিবর্তিত হচ্ছে। এমনভাবে থাকে যে কেউ তাকে বুঝতে পারে না। আজ নিশ্চয়ই তার কোনো অভিসন্ধি ছিল, হয়তো আমাকে খুন করবার, না হয় অন্য কিছুও হতে পারে। সে সারাত ঘরে থেকে এক বিন্দুও অপেক্ষা করত না, আর চেয়ারটার গন্ধ শুকছিল সে, আর তাতেই সে বুঝতে পেরেছিল আমার উজ্জ্বল উপস্থিতি। কিন্তু সৌভাগ্যবশত বেঁচে গিয়েছি তার হাত থেকে। মনে মনে একটু হাসলাম, কারণ বুঝতে পেরেছি রক্তপিশাচ আমাকে ভয় পেয়েছে, হয়তো আশঙ্কা করছে তাকে শিগগিরই আমি ধরে ফেলব। সূর্যের আলো পৃথিবীর বুকে এসে থামতেই মনটা কেমন প্রফুল্ল গুঞ্জনে ভরে উঠল। পরিষ্কার নীল আকাশ, আর তার মাঝে মাঝে ঝকঝকে সাদা সাদা মেঘ। গভীর রাতের আতঙ্কগুলো কোথায় যেন চাপা পড়ে গেল। সূর্যের অরুণালোক সামনের গাছের মাথায় এসে পড়েছে। ঘরের মধ্যে কোমল সোনালি আলো চারপাশকে উদ্ভাসিত করে দিয়েছে। বারান্দা ত্যাগ করে যখন আমার ঘরে পৌঁছালাম, অমনি আবার সেই ভয়, সেই আতঙ্ক আমাকে আবার গ্রাস করল। বুকটা ধকধক করতে লাগলো। মনে হলো আমার আশেপাশের সমস্ত বস্তু আমাকে নিয়ে কৌতুক করছে, তারা যেন সবাই বিদ্রূপে আমার দিকে তাকিয়ে আছে। বিছানার ঠিক পাশের টেবিলে, অর্থাৎ যে টেবিলটায় আমার ডায়েরি, নীল খবরের খাতা আর সেই রহস্যময় ঝুমঝুমিটা ছিল, সেগুলো সব উধাও হয়ে সেখানে সদ্য কাটা মানুষের রক্তাক্ত হাত নৃশংসভাবে পড়ে রয়েছে। আমি পাগলের মতো আমার ডায়েরি খাতা খুঁজতে লাগলাম। না, নেই, কোথাও নেই। সেই ঝুমঝুমিটাও নেই। বুঝলাম রক্তপিশাচকে যতটুকু ধূর্ত ভেবেছিলাম তার থেকে ভয়ানক ধূর্ত। সে নিশ্চয়ই বুঝে গিয়েছে আমার মতলবের কথা। সেই খাতা আর ডায়েরিতে আমি সন্দেহভাজনদের নাম লিখে রেখেছিলাম। কেন সন্দেহ করছি সেসব কারণও লিখে রেখেছিলাম। রক্তপিশাচের হাতে পড়লে মারাত্মক হয়ে যাবে, অর্থাৎ গোয়েন্দার মতলব খুনির কাছে পাচার হয়ে যাবার মতো। কপাল বেয়ে ঘাম ঝরল, গলাটা শুকিয়ে কাঠ। রক্তপিশাচ এতই সন্তর্পণে ও সাবধানে কাজ করছে যে তার সামনে থাকা সত্ত্বেও কিছুই টের পেলাম না। আমাকে পুরো মূর্খের মতো মূর্খ বানিয়ে দিয়েছে। এবার বুঝতে পারলাম কাল কেন সে আমার ঘরে এসেছিল। কথাটা ভাবতেই হঠাৎ আমার মাথার মধ্যে একটা শব্দ খেলে গেল, আর সেই শব্দটা হলো গুপ্তচর। এ বাড়িতেই তার গুপ্তচর রয়েছে। গুপ্তচর মারফত খবর পেয়েই সে এসেছে। কাটা হাত থেকে রক্ত টেবিলে জমাট বেঁধে প্রায় কালচে মতন হয়ে গিয়েছিল। কালো বলিষ্ঠ হাতের শিরাগুলো তখনও ফুলে আছে। ভোঁতা ভোঁতা আঙ্গুলের মধ্যে একটা অবসন্ন ভাব। অকস্মাৎ দেখে মনে হবে কোনো প্রেতাত্মার হাতেটি। হাতটা দেখেই বোঝা যাচ্ছে সেটি বেশ বলিষ্ঠ ও দৃঢ়। সে হাতের অধিকারী নিশ্চয়ই পুরুষ, তবে হাতটা কেউ ছিঁড়ে ছিঁড়ে খায়নি, যেন কোনো ধারালো ছুরি দিয়ে সপাং করে হাতটা কেটে দেওয়া হয়েছে। ভবানীবাবু কখন যে আমার পেছনে এসে দাঁড়িয়েছেন আমি একদম বুঝতে পারিনি। তিনি হঠাৎই আঁতকে উঠে বললেন, এ কি?
আমি চমকে ফিরে ভবানীবাবুর দিয়ে তাকালাম। সদ্য ঘুম থেকে জাগ্রত ভবানীবাবুর দৃষ্টি একদম ফ্যাকাশে হয়ে গেছে। কাঁপা কাঁপা কণ্ঠে সে বলল, এটা কি? কার কাটা হাত? বললাম, গুপ্তচরের, ইংরেজিতে যাকে বলে স্পাই। সেটা আবার কেমন? অত্যন্ত মৃদু হেসে বললাম, প্রতিটা প্রাণী তার শত্রুর গতিবিধির ওপর নজর রাখতে ভালোবাসে, এটাও তাই। রক্তপিশাচের একজন চেলা এখানে আস্তানা গেড়েছিল। রক্তপিশাচের আকার ইঙ্গিতে ও ওঠা বসা করত, এমনকি আমাদের ডায়েরি খাতাপত্র ঘেঁটে ঘেঁটে দেখত। ভবানীবাবু, আমার মূল্যবান ডায়েরি খাতা গেলেও আমার কিন্তু একটা উদ্দেশ্য সফল হয়েছে। ভবানীবাবু সব কথা বুঝতে পারলেও শেষ বাক্যটি বুঝতে পারলেন না। আমি সেটা বুঝতে পেরে জানলার কাছে গিয়ে বড় একটা শ্বাস নিয়ে নতুন দিনের সূর্যের প্রতি প্রণাম জানালাম। আবার আমার দেহমন শঙ্কা মিশ্রিত প্রফুল্ল হয়ে গেল। ভবানীবাবু আমার কাছে সরে এসে বললেন, ব্যাপারটা খুলে বলো তো, কিছুই তো বুঝতে পারছি না। বোঝাবো, এখন চলুন। কোথায়? বাড়ির পেছন দিকে। ভবানীবাবু কৌতূহলী কণ্ঠে বললেন, কি সেখানে? চলুন, আগে দেখতে পারবেন। আমি আর ভবানীবাবু দ্রুতপদে নিচে নেমে পেছনে গেলাম। একটা ছোট মতো ঝোপ, তার মধ্য থেকে চাপা গোঙানির শব্দ হচ্ছে। ভবানীবাবু চকিত মুখে আমার দিকে তাকালেন। তার প্রশ্নময় চোখের দৃষ্টিতে যেন গভীর আশঙ্কার ছাপ। আমি বললাম, যাকে দেখবেন সেই হচ্ছে ঘরের শত্রু বিভীষণ, অর্থাৎ গুপ্তচর। আমাদের সকল খবরাখবর সে রক্তপিশাচের কাছে পাচার করত। সে কে? ভবানীবাবু ব্যস্ততার সাথে বলল, এই যে দেখে নিন। মানুষটিকে দেখেই ভবানীবাবু পাথর হয়ে গেলেন। যেন কোনো রূপকথার জাদুকাঠির স্পর্শে চোখের নিমেষে জীবন্ত অবস্থায় পাথর হয়ে গিয়েছেন তিনি। ভবানীবাবুর মুখ থেকে অস্ফুটে বেরিয়ে এলো, ভোলা। শেষমেশ কথাটা শেষ করলেন না ভবানীবাবু। শুধু দেখলাম তার চোখে ঘৃণার ক্রোধ উপচে পড়ছে। তিনি নিজেকে কোনো মতে সংযত করে রেখেছেন। ভোলার সর্বাঙ্গে ছিটে ছিটে রক্তের দাগ। তার বাম হাত নেই, অর্থাৎ সে হাত কাটা হয়েছে। ডান হাতে গভীর একটা ক্ষত, কাঁধ আর বুক চিরে দেওয়া হয়েছে, আর সেখান থেকে রক্ত কলকল করে তখন বেরিয়ে আসছে। যখনই সে শ্বাস নেয় তখনই রক্ত ফুলে ওঠে আর ফেনার মতো বেরিয়ে আসে। তার এখনো প্রাণ আছে, কিন্তু সে প্রাণ বেশিক্ষণ থাকবে না বোঝাই যাচ্ছে। তার শোচনীয় অবস্থা থেকে কিছুটা করুণা হলো। তার মুখের কাছে ঝুঁকে বললাম, রক্তপিশাচের সঙ্গ নিয়ে খুব গুরুতর অপরাধ করেছ তুমি। এত নিরীহ মানুষ জানোয়ার মারা গেছে এই রক্তপিশাচের জন্য। যাকে গাধাকে তো আর ঘোড়া বানানো যায় না। এই তোমার মনিব, মানে যাকে আমরা রক্তপিশাচ বলি, তার সংস্পর্শে এসে তোমার জীবনে কলঙ্ক জেগেছে। খুনির সঙ্গ দিয়েছ, তাই তোমাকে খুনির পর্যায়ে ফেলা যায়। এখানে তো তোমার প্রভুই তোমাকে যন্ত্রণা দিয়ে মেরে দিল। এখন পরকালের শাস্তির জন্য প্রস্তুত হও। আমার এমন গম্ভীর ভৎসনায় মৃত্যু পথযাত্রী ভোলার মুখ সম্পূর্ণ কালো হয়ে গেল। বোধহয় হাত জোর করে ক্ষমা চাইতে গিয়েছিল, কিন্তু তার বাম হাত নেই তো, তাই কোনো মতে ডান হাতটা তার বুকের ওপর রাখল। তার ঠোঁট নাড়া দেখে বুঝতে পারলাম সে হয়তো কিছু বলতে চাইছে। আমি গলার স্বর অত্যন্ত নরম করে বললাম, তোমার মৃত্যুর আর বেশি দেরি নেই গো। মরবার আগে অন্তত একটা উপকার করে যাও। দেখলাম ভোলার মুখ উজ্জ্বল হয়ে গেল, যেন এ কথার জন্যই সে অপেক্ষা করছিল এতক্ষণ। রক্তপিশাচ আসলে কে, তার মানবরূপ কি? ভোলার সর্বাঙ্গ কাঁপছে। অত্যন্ত কষ্টের সঙ্গে ভাঙা গলায় সে দুটো শব্দ বলল। সেটা বুঝতে প্রথমে কষ্ট হলো, শেষে বুঝলাম ভোলার কথাটি হলো সীমা হব। বারবার ভোলা এই সীমা হব কথাটি বলে গেছে। এমনকি
মৃত্যুর আগেও এই কথাটা বারবার উচ্চারণ করেছিল সে। ভোলার এ কথাটার মানে যে কি সেটা বুঝতে পারলাম না। ভবানীবাবু অবশ্য এই কথায় কান্না দিয়ে বললেন, ধুর, বিশ্বাসঘাতক কি না কি বলে গেছে, সেটার যে মানে আছে আমি বিশ্বাস করি না। ভোলা যে মারা গেছে সে খবর বাইরে প্রচার হলো না। ভবানীবাবু বলেছিলেন তিনি লাশটার ব্যবস্থা করবেন, এবং কি যে ব্যবস্থা করবেন সেটাও জানতে পারলাম না। হয়তো ভোলাকে কোথাও পুঁতে দিয়ে এসেছেন। ভোলার কি ব্যবস্থা হলো কথাটা জিজ্ঞাসা করতেই ভদ্রলোক অগ্রাহ্য করে বললেন, রুদ্রদামন, তুমি না বলেছিলে তোমার উদ্দেশ্য সফল হয়েছে? সে উদ্দেশ্যটা কি খোলসা করে তো বলো। আমি একটু দম নিয়ে বললাম, হ্যাঁ বলছি। আপনি হয়তো খেয়াল করতেন না, আপনার এবং আমার ঘরের খাতাপত্র সামান্য এলোমেলো হয়ে থাকত। প্রথম কয়েকদিন আমিও ব্যাপারটাকে ঠিক গুরুত্ব দিতাম না, কিন্তু যখন দেখলাম প্রতিনিয়ত এমন হচ্ছে তখন আমার টনকটা নড়ল। যখনই আমি অনুপস্থিত থাকি ঠিক তখনই এমনটা হচ্ছে। এ ধারণা আরও বদ্ধমূল হল যেদিন দেখলাম ডায়েরির 237 নম্বর পৃষ্ঠায় আমার কলমটা গুজে রেখেছিলাম। ঘুরে টুরে যখন ঘরে এলাম তখন ডায়েরি খুলে দেখি 230 নম্বর পৃষ্ঠায় কলমটা গোঁজা আছে। ব্যাপারটা আরও পরিষ্কার করতে একদিন আমার ঘরের টেবিলের উপর খাতাগুলো মার্ক করে গুছিয়ে রাখি। কিছুক্ষণ পরে এসে দেখি সেগুলো আবার এলোমেলো হয়ে আছে, কিন্তু কে যে এমন করছে বুঝতে পারছিলাম না। আমার একটা নীল কভারের খাতা ছিল, সেখানে আমি খুব গোপনীয়ভাবে সকল তথ্য লিখে রাখতাম। খাতার পৃষ্ঠাগুলো খুব ভালো কাগজের তৈরি, একেবারে সমান হয়ে থাকত, কিন্তু কয়েকদিন থেকে খাতার পৃষ্ঠায় পৃষ্ঠায় ছোট ছোট ভাঁজ চোখে পড়ল। সবসময় যে জায়গায় রাখতাম সেগুলো ঠিকঠাক সেই জায়গায় থাকতো না। তারপর আপনার সঙ্গে যখন আমি কথা বলতাম তখন প্রায়ই মনে হতো কেউ যেন আড়ি পেতে আছে। এপাশ ওপাশ চোখ ঘোরালেই মাঝে মাঝে দেখতে পেতাম একটা ছায়া বুঝি দ্রুত সরে গেল। তখনই বুঝতে পারলাম ঘরে শত্রু আছে। আমাদের প্রতিটা পদক্ষেপ সে মুখস্থ করে নিত। তারপর গত 2 দিন আমি আর ভোলা যখন বের হয়েছিলাম ওই যে রক্তপিশাচের শিকারে পড়া লোকেদের বাড়িতে আর কি, তখন সেখান থেকে ফিরে এসে দেখতাম সব কিছু আবার ঠিকই আছে, এক চুলো নড়েনি। অর্থাৎ যখনই ভোলা বাড়িতে থাকতো না তখন এসব কিছু হতো না। মনে মনে ভোলার প্রতি একটু সন্দেহ জেগেছিল, কিন্তু তার হাবাগোবা মুখে বুদ্ধিমানের কোনো ছাপই ছিল না বলে আমি তাকে সন্দেহ করিনি। ভেবেছিলাম এমন মুখচোরা নিরীহ লোকটা আবার এসব করতে যাবে কেন, কিন্তু আমার সমস্ত সন্দেহ আজই দূর হয়ে গেল যখন দেখলাম রক্তপিশাচ আমার ডায়েরি আর খাতা নিয়ে গেছে, আর সেই ঝুমঝুমিটা আমার উদ্দেশ্য যে এমন হঠাৎ করেই সফল হবে সেটা ভাবতে পারিনি। ভবানীবাবু তীব্র বিস্ময়ের সঙ্গে বললেন, আজ রক্তপিশাচ এসেছিল নাকি? ঝুমঝুমি সেটা আবার কি? আমি ভবানীবাবুকে আস্তে আস্তে সব কথা খুলে বললাম, প্রথম থেকে শেষ পর্যন্ত। যা গোপন করে রেখেছিলাম সব বলে দিয়েছি ভদ্রলোককে, সেই সাথে ক্ষমাও চেয়ে নিয়েছি। ভদ্রলোক একটু হলেও ক্ষুণ্ণ হয়েছেন। ভবানীবাবু তার ক্ষুণ্ণ ভাব চাপা দিয়ে বললেন, তা বেশ, সামনে আমাদের করণীয় কি? করণীয় অনেক কিছুই আছে। সীমা হব। ভোলা আসলে এর সাহায্যে কি বোঝাতে চেয়েছিল? এই শব্দের মধ্যেই কি কিছু লুকিয়ে আছে, নাকি রক্তপিশাচের কোনো গোপন আস্তানার সন্ধান আছে এতে? বারবার এই কথাটা বিড়বিড় করে বলছি, কিন্তু কোনো সমাধান বের করতে পারছি না। সকাল 11টার দিকে আমি আর ভবানীবাবু একটু বের হলাম। গ্রামের কেমন অবস্থা সেটা দেখতে বের হয়েছি আমরা। আকাশ সম্পূর্ণ নীল,
গত দুদিন আগে হলেও যে শ্রাবণ নেমেছিল সেটা একদমই কল্পনা করা যায় না। লোকজনের সাহস কিছুটা বেড়েছে হয়তো। এ কদিন রক্তপিশাচের বিশেষ খবর পায়নি তারা। আমরাও তাদের চিন্তিত করতে চাইলাম না। বাড়ির উঠোনের সামনে কচি কাঁচারা খেলছে। তাদের হট্টগোলের উল্লাসে সব জায়গা কেমন প্রাণবন্ত হয়ে উঠেছে। আমরা যখন হাঁটছি তখন হঠাৎ আমার গায়ে একটা ভারী কোনো বস্তু এসে পড়ল। চমকে উঠলাম। ভবানীবাবুও থমকে গেলেন। সঙ্গে সঙ্গে পাশে ফিরে দেখলাম একটা লোক চোখের নিমেষে ঘরবাড়ির ফাঁক দিয়ে জঙ্গলের মধ্যে দ্রুত অদৃশ্য হয়ে গেল। ভবানীবাবু চেঁচিয়ে উঠলেন, আরে কেও! সঙ্গে সঙ্গে ভবানীবাবুর হাত চেপে ধরে চোখের ইশারায় বুঝিয়ে দিলাম যে লোকটা বিপজ্জনক নয়, আর এখন আশেপাশের লোকদের চিন্তিত না করাই ভালো। ভদ্রলোক অবিশ্বাসীর সুরে বললেন, এ লোক বিপজ্জনক নয়? কি করে জানলে বিপজ্জনক নয়? বললাম, সময় আসলেই জানতে পারবেন। যে জিনিসটা আমাকে ছোঁড়া হয়েছিল সেটা মোটা চামড়া দিয়ে বাঁধানো ডায়েরি। তবে সেই ডায়েরি আমার নয়। আমার ডায়েরি ঠিক এমনটা নয়, আর একটু উজ্জ্বল ও বড়। তাছাড়া ডায়েরির উপর লেখা আছে অংশুমান, ইংরাজিতে লেখা। এমনভাবে লেখা যে আয়নার সামনে ধরলেই লেখাটা স্পষ্ট ফুটে ওঠে, নতুবা খুব কষ্ট করে পড়তে হয় সে নাম। ডায়েরির পাতা উল্টাতেই বাংলা ইংরেজি মিলিয়ে অনেকগুলো লেখা ভেসে উঠল। ডায়েরির প্রথম পাতার উপরে একটি ছবি লাগানো আছে। তার ছবির নিচে আবার অংশুমান নামটা লেখা। সৌম্য সুকান্ত মুখে শান্ত ও বুদ্ধিমান ছাপ, বড় বড় কান, দু চোখে যেন উদাস চাহনি। ভবানীবাবুকে ছবিটা দেখাতেই তিনি ম্লান স্বরে বললেন, হ্যাঁ, এটা অংশুর ছবি। এই মাস দুয়েক আগে মারা গিয়েছে রক্তপিপাসের হাতে। বেশ বুদ্ধিমান ছেলে ছিল। কলকাতায় বাংলা নিয়ে পড়ত। কথার চমৎকার হেয়ালি তৈরি করতে পারত সে। আমি ক্ষীণ কণ্ঠে বললাম, বেশ, ডায়েরিটা বাড়ি গিয়ে খুলব। তবে এখন অংশুমানের বাড়ি যাওয়াটা খুব দরকার। ভবানীবাবু বললেন, কোনো রহস্যের সমাধানের গল্প পাচ্ছ কি? সমাধানের গল্প পাচ্ছি কিনা সেটা জানি না। তাহলে চলুন একবার ঘুরে আসি গিয়ে। গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটতে হাঁটতে 15 মিনিটের মাথায় একটা পাকা একতলা বাড়ির সামনে হাজির হলাম। অংশুমানের বাড়ি গিয়ে বিশেষ কোনো লাভ হলো না। তার বাবা মার সাথে কথা বললাম এবং তারা অংশুমানের অসমাপ্ত জীবনের বর্ণনা শোনাল। তার ঘরে গিয়েছিলাম। তার ঘরটাকে ছোটখাটো একটা লাইব্রেরি বলা চলে। প্রত্যেকটা বই সারি সারিভাবে সাজানো, বেশিরভাগই দর্শন, সাহিত্য ও ইতিহাস সম্পর্কিত। সে সব কিছু নাড়াচাড়া করে তেমন কোনো জিনিস না পেলেও একটা কাগজ পেয়েছি, যার মধ্যে কেমন একটা আজব মুখ আঁকা রয়েছে। মুখের গড়ন সামান্য মানুষের মতো, আর বাকিটুকু অদ্ভুত রকম বিভৎস। কালো কলম দিয়ে আঁকায় এটা আরও উদ্ভট লাগছে। নিচে কাগজে লেখা ছিল, যার মধুর কথায় চারিদিক সুবাস ছড়ায়, কিন্তু সে সুবাসের কণা আজ মৃত্যু জাগায়। অর্থাৎ সে এখানে বোঝাতে চেয়েছে অতি মধু বিষের লক্ষণ। বাড়ি এসে আমি আর ভবানীবাবু ডায়েরিটার উপর ঝুঁকে বসলাম। ডায়েরিটা দেখে মনে হয় এটা বেশ কয়েকদিন ধরে অযত্নে পড়েছিল। সামান্য ধুলো লেগে আছে তার গায়ে। ভবানীবাবুর কৌতূহল আমার থেকেও অনেক বেশি। ব্যস্ত হয়ে পড়েছেন ডায়েরিটা দেখার জন্য। তবে ভদ্রলোকের মন অত্যন্ত সন্দেহকাতর। তিনি তীক্ষ্ণ চোখে আমার দিকে তাকিয়ে বললেন, সেই লোকটি কে ছিল? সারা গায়ে তো কাপড়ে ঢাকা ছিল। তাছাড়া তোমাকে এটা হঠাৎ ছুঁড়ে পালিয়ে গেল কেন? আমি চুপ করে রইলাম।
কিন্তু ভবানীবাবু থামলেন না, আর অস্থিরভাবে বললেন, তুমি কি তাকে চেনো? বললাম, আগে তো দেখি এটার মধ্যে কি লেখা আছে, তারপর না হয় বলবো। বেশ। ডায়েরি খুলতেই প্রথম পাতার মধ্যে কয়েকটা হিজিবিজি কি সব নকশা চোখে পড়ল, যার কোনো মাথামুন্ডই নেই। পরপর কয়েকটা পৃষ্ঠা এইভাবেই নষ্ট করা হয়েছে। তার পরের পাতায় একটা লেখা চোখে পড়ল, 5টা বাক্য লেখা। লেখাতে বিশেষ কিছু নেই। ঠিক তার পরের পৃষ্ঠায় লেখা, রক্ত পিশাচকে আমি দেখেছি, তাকে দেখে চমকে গিয়েছি। ভবানীবাবু লেখাটা বার কয়েক মনোযোগ দিয়ে পড়ে বললেন, লেখাটা বেশ চেনা চেনা ঠেকছে, হাতের লেখাগুলো যেন অনেকবার দেখেছি। পরের পাতা উল্টিয়ে বললাম, পুরনো স্মৃতি ঘেঁটে লাভ নেই, বর্তমানের দিকে দৃষ্টিপাত করুন। ভবানীবাবু গম্ভীরভাবে মাথা নাড়লেন, বললেন, সেটা তো অবশ্যই, তবুও লেখাটা। এরপর 2-3 পৃষ্ঠা খালি। তারপরের পৃষ্ঠায় শুধু একটা প্রশ্ন আছে, হিমালয়ের আগে পৃথিবীর উচ্চতম শৃঙ্গ কোনটি ছিল? আর তার পাশে লেখা উত্তর প্রশ্নের মধ্যেই আছে। এরপরে পৃষ্ঠাগুলোতে ছোট ছোট ইংরেজিতে কতগুলো প্যারাগ্রাফ লেখা আছে, যেগুলো বর্তমানে বিচার করার সময় নেই এখন। এর পরের পৃষ্ঠায় একটা ছোট কবিতার মতো কিছু লেখা, কিন্তু কি ভাষা এটা? এর কোনো মাথামুন্ড কিছুই বোঝা যাচ্ছে না। অক্ষরগুলো ইংরেজির মতোই, তবে ইংরেজি ভাষা নয়, কেমন আজব উদ্ভট ভাষা। ভবানীবাবু নাক মুখ কুঁচকে বললেন, রুদ্রদামন, এটা কি ভাষা? অক্ষরগুলো ইংরেজি, কিন্তু বিশ্রী উচ্চারণ। মৃদু মাথা নেড়ে বললাম, ঠিক, তবে এর লেখার মধ্যে কিছু তো একটা আছেই। ভবানীবাবু আঁতকে উঠে বললেন, ওরে বাপরে, এটাই আবার কি আছে? যেন প্রাচীন গ্রীসের দার্শনিকদের মহাজটিল গুপ্ত মতবাদ থেকে সরল উত্তর বের করা। ডায়েরিটা একপাশে ধপাস করে রেখে দীর্ঘশ্বাস ছেড়ে চেয়ারে অত্যন্ত অলস শরীরে বসে পড়লাম। জটিল ভুলভুলাইয়ের মধ্যে যেন আটকে গিয়েছি, কেমন যেন দিশাহারা হয়ে যাচ্ছি। ভবানীবাবুর কথাটা সত্যি, গ্রীসের জটিল দর্শন মতবাদ থেকে সরল উত্তর বের করা। লেখাটার ভাষা আজব ঠিকই, কিন্তু কয়েকটা শব্দ একটু ভালো করে খেয়াল করলে অনেকটা বাংলার মতো মনে হয়, তবে বাকিগুলো আর বাংলার মতো লাগে না। দুপুরবেলা এ নিয়ে আমি আর ভবানীবাবু নানা আলোচনা করলাম। ভবানীবাবুর মনে একটা সন্দেহ জেগে আছে। তিনি এখনও প্রশ্নকাতর মনে প্রশ্ন করে চলেছেন, লোকটা ডায়েরিটা আমাকে কেন ছুড়ল, আর এমনভাবে পালিয়ে গেল কেন? আমি কিছুই বললাম না, চুপ করে রইলাম। ভবানীবাবু কেমন যেন অস্থির হয়ে যাচ্ছেন ক্ষণে ক্ষণে। ওনারই অস্থিরতার কারণ অবশ্য আমি জানি। তিনি মাঝে মাঝে বলছেন, রুদ্রদামন, আমার বোধহয় আজকালের মধ্যেই রক্তপিশাচ ধরা পড়বে। আমি শুধু বললাম, দেখা যাক কি হয়। পরিষ্কার আবহাওয়া কিসের বিদ্রুপের ইঙ্গিত দিচ্ছে যেন। অহরহ ভারী সাদা মেঘের গম্ভীর চলাফেরা যেন বুক চাপা ভারী মিলিটারি ট্যাঙ্কের যাওয়া আসা। রৌদ্রের তাপপ্রবাহে যেন সবকিছু উত্তপ্ত হয়ে আছে। বার কয়েক ভোলার ঘরে গেলাম। তার থাকার ঘরটা একটু তল্লাশি করতে হবে। সীমা হব, হয়তো রক্তপিশাচের কোনো গুপ্ত রহস্যের চাবিকাঠি। তার ঘর বেশ পরিপাটি করে সাজানো গোছানো। ভোলার ঘরটা দেখে বেশ অবাক হলাম। ঘরের কোণায় কয়েকটি বই পড়ে আছে, আর একপাশে একটা পড়ার টেবিল। ভবানীবাবু আমার জিজ্ঞাসু মনের প্রশ্ন বুঝতে পারলেন এবং বললেন, ভোলা পড়ালেখা জানত, সাহিত্য নিয়ে তার একটু উৎসাহ ছিল বটে, তবে এ নিয়ে এত মাথা ঘামাত না, বলে একটা ঘৃণাসূচক নিঃশ্বাস ত্যাগ করলেন। টেবিল থেকে একটা বই তুলে নাড়াচাড়া করতে করতে বললাম,
ভোলা আপনার কাছেই এসেছিল কেন? ভবানীবাবু নিরুত্তর হয়ে রইলেন। এ প্রশ্নের উত্তরটা ওনার জানা নেই। আমি আবার বললাম, একটা তো জানি গুপ্তচর বৃত্তি, এছাড়া আরও কারণ থাকতে পারে। কি কারণ? ভবানীবাবু ক্ষীণ স্বরে প্রশ্ন করলেন। সেটাই খুঁজব বলে ভবানীবাবুর কাছে এগিয়ে এসে তার সামনে একটা গল্প বইয়ের পৃষ্ঠা তুলে ধরলাম। ভবানীবাবু বার কয়েক বোকার মতো চেয়ে বললেন, কি হলো? দেখুন ভালো করে কি লেখা আছে। ভবানীবাবু চশমাটা বাঁ হাতের তর্জনী দিয়ে সামান্য ঠেলে বইটা হাতে নিয়ে মনোযোগ দিয়ে দেখলেন। অনেকক্ষণ পড়লেন। তারপর বইটা সযত্নে পাশে রেখে চশমাটা খুলে মুখে হাত বুলিয়ে বললেন, ভবানী উপাধ্যায়ের কাছে কি আছে সে কি এর জন্য আপাতত কেউ সন্দেহ করবে না? তবে আসল কি তো উর্মিলার কাছে আছে। বলে একটু থেমে বললেন, রুদ্রদামন, এর মানে তো কিছুই বুঝতে পারছি না। এর মানে কি? ব্ল্যাক ডেভিল মানে? উর্মিলা। ভবানীবাবু আমার চোখের দিকে তাকিয়ে রইলেন। আমি আবার বললাম, এখানে বলা আছে আসল কি উর্মিলার কাছে আছে, অর্থাৎ উর্মিলাই সম্ভবত এমন দীর্ঘ নাটকের রচয়িতা। রহস্য রুদ্রদামন, সব রহস্য। তা তো বটেই। এবার আমার বুদ্ধি খুলেছে। যদি আমার ধারণা ঠিক হয়। ভবানীবাবু আসুন তো আমার সাথে। ভবানীবাবুকে সঙ্গে নিয়ে আমার ঘরে এলাম। সেই অংশুমানের ডায়েরিটা হাতে তুলে নিয়ে সেই আজব লেখাটা বার করলাম। তারপর সে লেখাটা খুলে আয়নার সামনে তুলে ধরলাম। ভবানীবাবুকে বললাম, মিরর রাইটিং বলে কিছু শুনেছেন? ভদ্রলোক ঘাড় নেড়ে বললেন, হ্যাঁ শুনেছি। তাহলে এবার আমার পাশে এসে দাঁড়ান দেখি, আর লেখাটা পড়তে পারেন কিনা দেখুন। ভদ্রলোক কয়েক মুহূর্ত স্থির চোখে আয়নার দ্বারা ডায়েরির লেখার দিকে তাকিয়ে থাকলেন। হঠাৎ লাফিয়ে উঠে বললেন, চমৎকার! এ তো একটা কবিতা, ইংরেজি অক্ষরের বাংলা কবিতা। হে ভগবান, এমনভাবে লেখা হয়েছে? না, এটা একটা কবিতা নয়, এটা একটা ধাঁধা। ধাঁধা কেন? আপনি বলেছিলেন না অংশুমান কথার হেয়ালি করতে খুব ভালোবাসত, সেটা এমনই। আচ্ছা, ধাঁধাটা পড়ছি, তবে শুনুন। হিমালয় শৃঙ্গের তুষারের প্রাণে হঠাৎ কাঞ্চন আসে মাতৃসম মনে, অগ্রকে করে ধ্বংস দিল যে তল, সেখানে অবস্থিত হয় সকল ভূমণ্ডল। হঠাৎ পাথর খসে ভাঙে শেষ দিক, পৌষ মাঘের ছোঁয়া লাগে ওই দিক বিদিক, ইন্দ্রের বজ্র ওই ভাঙে মধ্যখান, এর ফলে সৃষ্টি হয় আচার ব্যবহার। কি ভবানীবাবু, কিছু বুঝতে পারলেন? চমৎকার ধাঁধা। ভবানীবাবু সামান্য ইতস্তত করে বললেন, ধাঁধাটা তো শুনলাম, কিন্তু এর সমাধান মহা জটিল। কিন্তু কি আছে এতে? মৃদু হেসে বললাম, রক্তপিশাচ যে আসলে কে সেটা এ ধাঁধাতেই দেওয়া আছে। একটু বুদ্ধি ব্যবহার করুন মশাই। তীর ইতিমধ্যেই কিন্তু নিশানা বরাবর চলে গেছে। আমি জানি আপনার মনে এখন অনেক প্রশ্ন। এই মিরর রাইটিং লেখার দরকার কি ছিল, এবং ধাঁধাটাই বা কেন লিখল? সহজভাবে লিখলেই তো হতো। আসলে ভবানীবাবু, রক্তপিশাচ অনেক চালাক ও বুদ্ধিমান। সে যাতে বুঝতে না পারে তার জন্যেই এমন লেখা, অর্থাৎ পুলিশের নাকের ডগা দিয়ে সিরিয়াল কিলারের সাধারণ মানুষের মতো চলে যাওয়া। ভবানীবাবু গম্ভীরভাবে বললেন, তুমি কি বুঝেছ রক্তপিশাচকে? অবশ্যই, এবং জানি সে এখন কোথায়। ধৈর্য ধরুন, ধীরে ধীরে সব জানতে পারবেন। তবে ধাঁধাতে তুষার কাঞ্চনের নাম লেখা আছে তো? ভবানীবাবুর মুখের দিকে কোমল দৃষ্টি দিয়ে বললাম, এখানে অংশুমান আরেকটা প্রশ্ন লিখেছিল,
হিমালয়ের আগে পৃথিবীর উচ্চতম শৃঙ্গ কোনটি ছিল? উত্তরটা প্রশ্নের মধ্যেই আছে, কিন্তু বুদ্ধি প্রয়োগ ছাড়া হবে না। যে ধাঁধারও তাই, উত্তর প্রশ্নের মধ্যেই আছে। বিকেলবেলায় ছাদের মধ্যে পায়চারি করতে করতে পশ্চিমের রক্তিম সূর্যের দিকে তাকিয়েছিলাম। আমার পেছনে ভবানীবাবু ধাঁধাটা ক্রমাগত পড়ে যাচ্ছেন আর উত্তর খোঁজার চেষ্টায় ব্যস্ত। আমি কিন্তু রক্তপিশাচকে খুঁজে পেয়েছি, সেই সাথে ভোলার সেই কিটাও। আর এটাও জানি রক্তপিশাচ আজকে বের হবেই, আর সেই সাথে তাল মিলিয়ে আমিও আজ গভীর রাতে রক্তপিশাচকে অনুসরণ করব। আজ রাতে আমি ভিলেন হবই। ভবানীবাবু বলেছিলেন ডায়েরির হাতের লেখা বেশ চেনা চেনা লাগছে, কিন্তু কার লেখা সেটা মনে করতে পারছেন না। ভদ্রলোকের মতে এটা অংশুমানের হস্তাক্ষর নয়, এটা অন্য কারোর। আচ্ছা, তাহলে এই রহস্যটা আপনাদের কাছে একটু পরিষ্কার করে দিই। ভবানীবাবু যেটা ভাবছেন সেটাই আসলে ঠিক। এটা অংশুমানের লেখা নয়, এটা অন্য কারোর লেখা। রক্তপিশাচ যদি আমাদের কোলের উপর তার গুপ্তচর বসিয়ে দিতে পারে, তাহলে আমি পারবো না কেন? রক্তপিশাচ ডালে ডালে চললে আমি অবশ্যই পাতায় পাতায় চলব। রক্তপিশাচ যতই ধূর্ত হোক না কেন, সে কিন্তু একটা খুব কাঁচা কাজ করে ফেলেছে। যাই হোক, ভবানীবাবুর এ প্রশ্নের উত্তরে শুধু বললাম, সময় এলে জানতে পারবেন। আপাতত এটা জেনে রাখুন, রক্তপিশাচের পরিচয় এখন একজন জীবিত ও একজন তথাকথিত আপাতত মৃত ব্যক্তি জানে। বুঝলাম কি করবে এখন। আজ রাতে বের হয়ে রক্তপিশাচের সাথে সাক্ষাৎ করব। দিগন্তের সূর্য আরও হেলে পড়েছে। তার বিদায় বার্তায় আপ্লুত হয়ে আকাশে শুকতারার জ্যোতি বেড়ে গেছে। সন্ধ্যা হয়ে আসছে, তারপরই নামবে আর একটা অন্ধকারময় অথচ চাঁদনি রাত। এমন নিঝুম রাতে যখন হিংস্র খুনি হায়নারা শিকার করতে বের হবে, তখন এ গ্রামের রাস্তায় শুধু দুটি প্রাণী থাকবে। একজন হলাম আমি, আর অন্যজন রক্তপিশাচ। আশা করি আপনাদের এই গল্প শুনতে ভালো লাগছে। এই গল্পের পরবর্তী অধ্যায়গুলি শুনতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের এই শোকে।